কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। 10 সব 10। 2019-এ ধর্ণা মঞ্চে উনি ঈদের দিন ফোন করে বললেন আপনাদের সমস্যাটা আমি টেক ওভার করছি ভাইয়েরা, কোনো সমস্যা নেই। ভোটের আগে মাইন্ড খেয়াল করুন, ভোটের আগে ভোট উতরে গেল, ভোট রাত গেই বাদ গেই। 21-এ ভাইপোকে পাঠালেন, টেক ওভার করছি ভোটের আগে। ভোট চলে গেল, মমতা ব্যানার্জি টেক ওভারও ভুলে গেলেন। উনি ইউজ অ্যান্ড থ্রোটা ভালো বোঝেন। এই যে উনি বলেছেন না, আচ্ছা আমি বলছি উনি কলকাতায় আসলে এত বড় মানবিক বিপর্যয়টা উনি সমাধান করতে পারতেন। তাহলে আপনি মানবিক, তাহলে আপনি অনেক অসীম ক্ষমতা, আপনি নাকি পার্সোনাল হেলিকপ্টারও নাকি সবসময় চলে, হেলিকপ্টার নিয়ে আপনি রাতে নেমেই যেতে পারতেন। আচ্ছা ভোরবেলা নামতেন, আচ্ছা এখন নামতেন, এখন নেমে সমাধানটা করতেন। এটা দ্বিতীয় হচ্ছে বাত্য বসু কথা বলেছে, বাহ, বাত্য বসুর কথা বলেছে, বাত্য বসু প্রেস কনফারেন্স করেছে। আমি বলছি বাত্য বসু কী বলেছে, যোগ্য অযোগ্য তালিকাটা সোনো পাউডার মেখে গত সপ্তাহে সব চ্যানেলগুলোতে বারবার বলে গেছেন উনি যে আমি দেবো 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 আপলোড করব। আপনি কোথায় গেলেন? আপনার এই আপলোডটা কোথায় স্যার? আপনি আমার শিক্ষামন্ত্রী, আপনি একজন শিক্ষক, আপনার বাবা শিক্ষক ছিলেন, এত বড় মিথ্যাচার করতে পারছেন? থার্ড ফেজের ইয়েটা কাউন্সিলিং কবে হলো? 26/3/2019, অর্থাৎ 1 বছরেরও পরে, 1 বছরেরও কতদিন পরে? 13 দিন পরে। অর্থাৎ সেই অঙ্কে তো থার্ড ফেজটাও বেরোয়নি। তার মানে আগামীতে এটা চ্যালেঞ্জ হলে থার্ড ফেজটাও সরে যাবে। ওরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে জীবন কাঠিটা পেয়েছে, জীবনটা পেয়েছে কয়টা দিনের জন্য, সেখানে কারা যাবে কারা না যাবে সেটা জানতে হবে। হেডমাস্টারমশাইরা বেতন ড্রপ করতে পারেনি, শুনে রাখুন। এই সরকারের অপদার্থমির জন্য এখন 2.5 লক্ষের উপরে শিক্ষক সাফার করছে। কারণ যে টিচারগুলো সেই আগের সরকারের সময় এসএসসিতে চাকরি পেয়েছে বা তারও আগে চাকরি পেয়েছে, বা যারা বৈধ এখনো পর্যন্ত চাকরি করছে, তারা এখনো পর্যন্ত বেতন ড্রপ করতে পারেনি। হেডমাস্টার হারেনি, আপনার দুর্নীতি জিতলো, হারলো তো এই যোগ্য ছেলেগুলো, হারলো তো রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আপনি জিতেছেন, আপনার মুখ্যমন্ত্রী জিতেছে, তার দুর্নীতির অঙ্কটা জিতেছে, তার দুর্নীতির মেকানিজমটা জিতেছে, আপনার পিঠ বেঁচেছে, মূল্য শিক্ষা ব্যবস্থা, মূল্য এই অসহায় শিক্ষকরা যাদের কাছে অস্ত্র বলতে একটাই কলম ছিল, তারপরেও আপনার পুলিশ জুতো দিয়ে বুকের মধ্যে ওদের লাথি মেরেছে। অথচ মৌলবাদীদের বিরুদ্ধে আপনার পুলিশ গিয়ে চুরি সালোয়ার কামিজের দোকানে লুকোতে হয়েছে। আমি আপনাকে পরিষ্কার বলছি, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যৌথভাবে চরম মিথ্যাচারের আশ্রয় নিয়ে গতকাল থেকে যে শিক্ষক বিদ্রোহ, যেই মাস্টারমশাইরা মাস্টারদার রূপ নিয়েছে, আজকে বাধ্য হয়েছে শিক্ষকতা বাদ দিয়ে রাজপথে নেমেছে, তারা শিক্ষক বিদ্রোহের আকার নিয়েছে তাদের আন্দোলন, তার সাথে প্রতারণা করলো আরেকবার। সুপ্রিম কোর্ট যখন একটা ফাইনাল অর্ডার দেয়, ওটাই ট্রিট আজ আ জেনারেল টার্মিনেশন অর্ডার। এরা এই চাকরিজীবীগুলো জানে, অধ্যাপক বাত্য বসু জানে না, জানলেও সেটা তার দলীয় আনুগত্যের অঙ্কে ধামাচাপা পড়ে গেছে। আমি আপনাকে পরিষ্কার বলছি, সুপ্রিম কোর্ট বলেছে, ভারতবর্ষে যতবার এই ধরনের সুপ্রিম কোর্ট চাকরির চলে যাওয়ার অর্ডার দিয়েছে সেটাই হয়েছে টার্মিনেশন। সেই অঙ্কে আপনার রাজ্য সরকারের টার্মিনেশনের আর অপেক্ষা রাখে না। দ্বিতীয়, বেতনটা আপনি দিচ্ছেন না। সুপ্রিম কোর্ট মানবিক হয়ে 31 তারিখ অবধি বেতনটাকে এক্সটেনশন করেছে, শর্ত একটাই, আপনি আবার নতুন রিক্রুটমেন্ট 31শে মের মধ্যে পুরো করে সুপ্রিম কোর্টকে জমা দিবেন, নাহলে জরিমানা করবে। আপনার থেকে আন্ডারটেকিং নিয়েছে, আর এই প্রসিডিওরটা তাকে পুরোপুরি বন্ধ করে দেবে। আপনি চাইলে আপনাকে আমি অর্ডারটা দেখাতে পারি, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি তো পড়াশোনা খুব কম করেন, নাটক ফাটক করে বেড়ান। 1908 নম্বর সংবিধানের যে সিভিল প্রসিডিওর, সাথে বলাই আছে কেউ যদি MA অ্যাপ্লাই করে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কোনো অর্ডারকে মেনে নেয়, তার ফার্দার সে রিভিউ পিটিশন করার জায়গাটা থাকে না, দুর্বল হয়ে যায়। রাজধর্ম শেখাচ্ছে। আচ্ছা পুলিশের ধর্ম কি? অসহায় নিরস্ত্র শিক্ষকদের বুকে লাথি মারা, পিঠে লাঠি ভাঙা, চ্যাংদোলা করে তাদের নন বেলেবল সেকশনে মামলা দেওয়া, আর ওখানকার জঙ্গি কার্যকলাপ হয়ে একটা নির্দিষ্ট ধর্মাবলম্বীদের বাড়িতে ঢুকে টেনে হেঁচড়ে বৃদ্ধ বাবা ছেলেকে কুপিয়ে খুন করার পরেও পুলিশ 24 ঘন্টা 38 ঘন্টায় সেখানে না পৌঁছানো, এটা রাজধর্ম পুলিশের। আপনার দপ্তর, আপনার সরকারের স্বশাসিত দপ্তর SSC আজ কালকে কি করছে? নতুন জুমলা। কি জুমলা? থার্ড কাউন্সিলিংয়ের পরে নাকি সব টেন্টেড। আমি বলছি মাননীয় বাত্যবাবু, আপনার অপদার্থ SSCর অপদার্থ মিটার
একটু নমুনা যদি আপনি না জেনে থাকেন, আমি একজন শিক্ষক মানুষ, এসএসসিতে একটা সময় বামফ্রন্টের সময় চাকরি পেয়েছিলাম যোগ্য হিসেবেই, এখন অধ্যাপক। আপনার শিক্ষা দপ্তরের অন্তর্গত, আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি, মিলিয়ে নেবেন। এই থার্ড ফেজ নামক যে জুমলাবাজিটা এসএসসি নতুন করে চালু করলো, নতুনভাবে বিভ্রান্তি তৈরি করে, ডিভাইড অ্যান্ড রুল, প্রথমে সুপ্রিম কোর্টে এমএ অ্যাপ্লাই করে সিডি গ্রুপকে সরিয়ে দিল, দিয়ে আন্দোলনটাকে দুর্বল করে দিল, ম্যাক্সিমামটা সরে গেল। তারপরে এবার শুরু হলো এদের মধ্যে সেপারেশন। আপনি জেনে রাখুন 9, 10, 11, 12-এর প্যানেলটা বেরিয়েছিল 12/3/2018, অর্থাৎ নিয়ম অনুযায়ী 1 বছর পরে প্যানেল নষ্ট হবে, অন্তত রুল 15 এসএসসির অনুযায়ী 1 বছর ভ্যালিড। তাহলে থার্ড ফেজের ইয়েটা কাউন্সিলিং কবে হলো? 26/3/2019, অর্থাৎ 1 বছরেরও পরে, 1 বছরেরও কতদিন পরে? 13 দিন পরে। অর্থাৎ সেই অঙ্কে তো থার্ড ফেজটাও বেরোয়নি। তার মানে আগামীতে এটা চ্যালেঞ্জ হলে থার্ড ফেজটাও সরে যাবে। অর্থাৎ একটার পর একটা বিভ্রান্তি তৈরি করছেন আপনার দপ্তর এবং আপনার শিক্ষা দপ্তর, আপনার সরকার, শুধু এই দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে। কুন্তল ঘোষের কথা অনুযায়ী, আপনার যুব নেতার কথা অনুযায়ী 10% আমি নিতাম, বাকিটা উচ্চ জায়গায় পাঠাতো। আমি বলছি না আপনি পেতেন, আপনি নিতেন, এই ধৃষ্টতা আমার নেই। মুখ্যমন্ত্রী নিতেন, এটাও আমি বলছি না, ওটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু পেতো সবাই, এটা প্রমাণিত। ফলে এদের বাঁচাতেই কি এইসব মিথ্যাচার করছেন? আর বারবার মামলা হবে, বারবার এই ব্যাপারটা কেচে যাবে, বারবার আপনারা সেগ্রিগেট করতে করতে 2026-এর ভোট উতরে যাবে। তারপরে ইতিমধ্যে তো সুপ্রিম কোর্ট আপনাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আপনারা রায়টা মেনে নিয়েছেন বলেই তো সুপ্রিম কোর্ট মানবিক কারণে 31 তারিখ অবধি কিছু লোকের করছে। আমার প্রশ্নটা মাননীয় ব্রাত্য বসু বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, কিচ্ছু করতে হবে না আপনাদের। যোগ্য অযোগ্যের তালিকাটা আপনারাই দেবেন, দিতে পারেন, কোনো এলিয়েন দেবে না, কোনো বিষ্ণু মহাদেব দেবে না, আপনারাই দেবেন, আপনারা দিন। কারণ ওরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে জীবনটা পেয়েছে কয়টা দিনের জন্য, সেখানে কারা যাবে কারা না যাবে সেটা জানতে হবে। হেডমাস্টারমশাইরা বেতন ড্রপ করতে পারেনি, শুনে রাখুন। এই সরকারের অপদার্থমির জন্য এখন 2.5 লক্ষের উপরে শিক্ষক সাফার করছে। কারণ যে টিচারগুলো সেই আগের সরকারের সময় এসএসসিতে চাকরি পেয়েছে বা তারও আগে চাকরি পেয়েছে, বা যারা বৈধ এখনো পর্যন্ত চাকরি করছে, তারা এখনো পর্যন্ত বেতন ড্রপ করতে পারেনি হেডমাস্টার। আরো একটা প্রশ্ন উঠছে, ব্রাত্য বসু বলছে সুপ্রিম কোর্টে জিতলো কারা আর হারলো কারা? আপনারা তো জানেন এই বিষয়টা, ব্রাত্য বসু বলছেন। ব্রাত্য বসু এটা বলে কি প্রমাণ করার চেষ্টা করছে? রাজ্য তো হারলো এবং তাদের দুর্বলতার জন্যই তারা হারলো। তাহলে ব্রাত্য বসু এটা কি বলছে? হ্যাঁ, ব্রাত্য বসু কি অবস্থায় বলেছেন, প্রকৃতস্থ না অপ্রকৃতস্থ, উনি তো দিনে অনেক সময় অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে যায়, আমি জানি না। কিন্তু আপনাকে বলি, আপনি আরেকটা কথা বললেন, সুপ্রিম কোর্ট কি বলেছে যোগ্য অযোগ্য তালিকা দিতে? মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে বলছি, লোয়ার আদালত থেকে শুরু করে উচ্চতর আদালত, প্রত্যেকটা স্তরে যোগ্য অযোগ্যদের তালিকা বারবার চেয়েছে আদালত। আপনাকে লাস্ট একটা উদাহরণ বলি, গত 22/4/2024, অর্থাৎ 1 বছর আগে আজকের দিনেই মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছিল রাজ্যের এসএসসিকে আপনারা 22 লক্ষের ওএমআর শিটটা আপলোড করুন উইথিন 15 ডেজ। করেননি এই সরকার, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল। তারপরে রাজ্যের ব্রাত্য বসু সব জেনে বুঝে মিথ্যা কথা বলছে। এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়। মানে কি হাসবো এই বোকামি, ইচ্ছাকৃত বদমাইশির। আরেকটা রাজ্যের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি আর রিকমেন্ডেড অথরিটি দুটোই রাজ্য সরকারের আন্ডারে, তারা আর্টিকেল 12 রেসপন্সিবল ফর অল থিংস, সুপ্রিম কোর্ট বলেছে। আরেকটা জিনিস আপনাকে পরিষ্কার বলছি যে রাজ্য সরকার এবার এদের বেতনটা আটকাতে চাইছে। সুপ্রিম কোর্ট যে বেতনটা অন্তত দিতে চেয়েছিল একটা অংশকে, তা না হলে আপনি বলুন যে সরকারকে নট স্পেসিফিক্যালি টেন্টেড এই লোকগুলোকে বের করতে দেরি হচ্ছে কেন? টেন্টেডদের বালদা করতে দেরি হচ্ছে কেন? একটাই সমাধান। আর রাজ্য সরকারের বিভিন্ন স্তর থেকে যে মিথ্যাচারটা করেছে, শুনলাম দেওয়াল টপকে পর্ষদ চেয়ারম্যান পালিয়েছে কালকে রাত্রি 2টার সময়। আর এই যে আমাদের এসএসসি চেয়ারম্যান, তিনি তো আবার বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন। আমি বলছি যে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে দোষ দিই না, তার তো একটা সামার ভেকেশন কবে থেকে সেই প্রেস কনফারেন্স করারও অধিকার নেই, ওটাও মুখ্যমন্ত্রী বলে দেয়। তাই ওই দপ্তরটা উনি কানা, ওই দপ্তরে ওনার কোনো ক্ষমতা নেই। টুটু জগন্নাথ প্রাইমারিতে উনি সেমিস্টার আনবেন বলেছেন, 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছে নেই চলেগা, ভাগো।
ওনার চাকরিটাই চলে যাবে শিক্ষা দপ্তরের, উনি দুদিন পরে চাকরিটাও চলে যাবে। দাঁড়ান 32,000 যাক প্রাইমারির, ওর চাকরি যাবে ব্রাত্য বসুর। আমার প্রশ্নটা হচ্ছে ওগুলো ধরবেন না, ধরাটা হবে যে এই ছেলে মেয়েগুলোর নরক যন্ত্রণা তার সাথে কিভাবে রাজ্য সরকার খেলছে তার একটা উদাহরণ। রাজ্যের মুখ্যমন্ত্রী বকটুয়ে তার দলের একটা গোষ্ঠীর দ্বারা আরেকটা গোষ্ঠীকে পুড়িয়ে মারলে সেখানে চলে যেতে পারেন তিনি, রাজধর্ম সেখানে চলে, তার গিয়ে মিড ডে মিলের টাকার থেকে ওদেরকে ক্ষতিপূরণ দিতে পারে বেআইনিভাবে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদেও যেতে পারে না, হিন্দু পরিবারগুলোর পাশেও দাঁড়াতে পারে না। তিনি একেবারে তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে যাচ্ছে, শুনলাম 15,000 চাকরি, বুঝুন তাপবিদ্যুতে ছাই কুড়োতেও 15,000 লোক লাগবে, এই প্রথম শুনলাম। হ্যাঁ, আমি বলছি অনেক হয়েছে আপনার শিল্পায়ন, এবার ফিরে আসুন। এই যে কর্মচ্যুত একটা স্থায়ী ইন্ডাস্ট্রি, শিক্ষা ইন্ডাস্ট্রির থেকে আপনার মদতে কর্মচ্যুত মানুষগুলো হলো শ্রমিক, এদের স্থায়িত্ব দিন আগে, এদের স্থায়িত্ব দিন মন থেকে। আমি আবারও বলছি মন থেকে, না হলে এই বিদ্রোহ আপনার সরকারের পতন অনিবার্য করবে। বামফ্রন্ট কিন্তু 10,000 চাকরি চলে যাওয়ার, সেটা দুর্নীতিতে হয়নি, প্রসিডিউরাল প্রবলেমের জন্য খেসারত দিয়ে 1 বছরের মাথায় ক্ষমতাচ্যুত হয়েছিল ত্রিপুরায়। ওই দেওয়াল লিখন আপনাকেও কিন্তু তারা করছে। সতর্ক হয়ে যান, আপনি সতর্ক হয়ে যান, এই মিথ্যাচার বন্ধ করুন, এই মিথ্যাচার বন্ধ করুন। পুলিশ বলছে যে আপনারা শিক্ষক সুলভ আচরণ করুন। কাল রাতে যখন ঘটনাটি ঘটছে, ধুন্ধুমার পরিস্থিতি, একেবারে বলা বাহুল্য ধস্তাধস্তি চলছে, তখন পুলিশ বলছে যে আপনারা শিক্ষক সুলভ আচরণ। না, শিক্ষকদের আচরণ কি রবীন্দ্রসঙ্গীত করা, নাকি রবীন্দ্রনাথ থেকে সেই বিখ্যাত লাইনটাকে গেয়ে গেয়ে বেড়ানো, শূন্য শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে দাঁড়ে দাঁড়ে, সেটা করা? পুলিশ তাই বোঝাতে চাইছে, পুলিশ রাজধর্ম শেখাচ্ছে। আচ্ছা, পুলিশের ধর্ম কি? অসহায় নিরস্ত্র শিক্ষকদের বুকে লাথি মারা, পিঠে লাঠি ভাঙা, চ্যাংদোলা করে তাদের নন বেলেবল সেকশনে মামলা দেওয়া, আর ওখানকার জঙ্গি কার্যকলাপ হয়ে একটা নির্দিষ্ট ধর্মাবলম্বীদের বাড়িতে ঢুকে টেনে হেঁচড়ে বৃদ্ধ বাবা ছেলেকে কুপিয়ে খুন করার পরেও পুলিশ 24 ঘন্টা 38 ঘন্টায় সেখানে না পৌঁছানো, এটা রাজধর্ম পুলিশের? পুলিশকে বলবেন না, আমি পুলিশকে সম্মান করি, কিন্তু এইটাও জানি 11 সালের পর থেকে এই রাজ্যে পুলিশ একটা অমরদণ্ড প্রাণীতে পরিণত হয়েছে। সোজা বাংলায় এরা পুলিশ নয়, পুলিশ। তালিকা তো এখনো দিল না, তালিকা কি আদেও দেবে নাকি শুধু মিথ্যা কথার পর কথা, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি? তালিকাও দেবে না, বেতনও এদের হবে না, এরা স্কুলেও ফিরবে না। মাঝখান থেকে 2 লক্ষর উপরে যে আরও শিক্ষক যারা চাকরি অলরেডি করছে, হেডমাস্টার, শিক্ষাকর্মী, তাদের বেতনটাও আমি মনে করি হবে না। কারণ এদের বেতন এরা তালিকা না দিলে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে হেডমাস্টার মশাইরা বেতন সাবমিট করতে পারবে না, আর এরা তালিকা দেবে না। ফলত দেখুন আগামীতে কি ভয়ানক দিন আসতে চলেছে। এরা স্কুলে গেলে হেডমাস্টার মশাই কিসের ভিত্তিতে এদের নামটা দেবে? স্যালারিতে? রাম শ্যাম যদু মধু কেউ তো আলাদা নয়। কাদের স্যালারি পাঠাবে, কাদের স্যালারি পাঠাবে না? হেডমাস্টার মশাইদের তো একটা স্ট্যান্ড থাকবে, একটা কাগজ থাকবে তো, যেই সরকার অর্ডার দিয়েছে এই রাম শ্যাম যদু মধুরা যোগ্য। হ্যাঁ, কিন্তু মুখ্যমন্ত্রীর ওই যে সেই বিখ্যাত প্ল্যান ABCDE, এবার বুঝেছেন? সি হয়ে গেছে, সুপ্রিম কোর্টে হলফনামাই দিল না। ডি এখন কিন্তু কাজ করছে। ডি হচ্ছে যেন তেন উপকরণে মিথ্যা কথা বলে ডিভাইড করা, ডি ফর ডিভাইড। এই যে ডিভাইড করে দিয়েছে কালকে ওদের, হ্যাঁ, 3য় ফেজের পর থেকে তোমরা সবাই অযোগ্য, ডিভাইড। এখন ইটা কি বাকি আছে আমরা জানি না। মুখ্যমন্ত্রী হয়তো বলতে বোঝাচ্ছেন যে ডি অবধি হয়ে গেলে ইটা তার এক্সিট হয়ে যাবে, অর্থাৎ পালিয়ে যাওয়ার রাস্তাটাও ক্লিয়ার হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে তাহলে তার ইন্ডাস্ট্রিয়ামে ABCD প্ল্যান সফল।